প্রিয় সাম্য, প্রায় 3 দশক পর তোমায় চিঠি লিখছি। হয়তো এটাই তোমাকে লেখা আমার শেষ চিঠি। তাই একটাই অনুরোধ, চিঠিটা শেষ পর্যন্ত পড়ো। হাজার হোক একদিন ভালো তো বেসেছিলে। ভালোবাসার সংজ্ঞা তো বদলায়নি, বদলে গেছি হয়তো আমরা, বদলে গেছে দুজনের চাওয়া পাওয়া, পাল্টে গেছে দুজনের চলার অভিমুখ। কিন্তু ভালোবাসার সংজ্ঞা সে তো আজও বদলায়নি। কতকাল দেখা হয়নি, কথা হয়নি, তবুও ভালোবাসার শব্দটা শুনলে কেন তোমার মুখটাই ভেসে ওঠে বলো তো? কদিন আগে পুরনো বইগুলো গুছিয়ে রাখার সময় বইয়ের পাতার ভাঁজে শুকনো গোলাপ পেলাম। গোলাপটা শুকিয়ে গেলেও স্মৃতিটা আজও আমার তাজা। মনে পড়ে নিশীথ স্যারের কোচিংয়ে আমার কিশোরী বেলায় স্যারের চোখ এড়িয়ে আমার বইয়ের ভাঁজে গোলাপটা লুকিয়ে দিয়েছিলে, সাথে একটা ছোট্ট চিঠিও ছিল। জানি না চিঠিটা কোথায় যে হারিয়ে গেল, আদৌ কি আছে নাকি কখনো পুরনো কাগজের ভিড়ে কোথাও ঠোঙা হয়ে মাটির তলায় আজ হয়তো মিশে গেছে। সেদিন বাড়ি ফিরে কতবার যে তোমার চিঠিটা পড়েছিলাম তুমি জানো না। মাঝে মাঝে সেই গোলাপটা নাকের কাছে নিয়ে গিয়ে তার ঘ্রাণ নিতাম। ওই গোলাপটা ছিল আমার জীবনে প্রথম ভালোবাসার স্মৃতিচিহ্ন। আমাদের সেই প্রেমটা কতটা নিষ্পাপ ছিল আজকের ছেলে মেয়েদের দেখে ভাবি। না ছিল কোনো মোবাইল, না ছিল এত কথা, না ছিল এত দেখা, না ছিল এত ঝগড়া। দুজনের স্কুল আলাদা, দেখা বলতে নিশীথ স্যারের কোচিং। সপ্তাহে 3টে দিন আমরা কত মুখিয়ে থাকতাম, তাই না? স্যার যখন ওহমের সূত্র বোঝাতেন অথবা অঙ্কের কোনো উপপাদ্য, তোমার আমার তখন চোখে চোখে ইশারা চলতো। আর বাড়ি ফিরে রাতে ঘুমানোর আগে সেই চোখে চোখে ইশারার কথাগুলো ডিকোড করতাম। আরেকটা কথা আমার খুব মনে পড়ে জানো তো, কোচিং ক্লাসে আমার পাশের জায়গাটা কাউকে তুমি ছাড়তে না। একবার নীলার্ক বসেছিল, তুমি কি ঝগড়াটাই না করেছিলে আমার সাথে। প্রায় 2 সপ্তাহ কথা বন্ধ ছিল আমাদের। রাগ অবশ্য তুমি ভাঙিয়েছিলে, বাবা সে এক কাণ্ড করেছিলে। স্কুল ছুটির পর গেটের সামনে দেখি শালপাতায় ভর্তি আলু কাপলি নিয়ে তুমি দাঁড়িয়ে। কিছু বলার আগে আমার হাতে আলু কাপলি ধরিয়ে কানের কাছে সরি বলে মুহূর্তে হাওয়া। আমার বান্ধবীদের সামনে সে কি লজ্জা! শুধু কি তাই, আমাদের বাংলার অরুন্ধতী ম্যামও পেছনে। পরের দিন ক্লাসে গম্ভীরভাবে জিজ্ঞাসা করেছিলেন, তমসা ছেলেটি কে ছিল? আমার তো তখন লজ্জায় 2 কান গাল একদম লাল। আমি তো কোনো রকমে জড়িয়ে বললাম, আমার দাদা। ম্যাম শুধু গম্ভীরভাবে বলেছিলেন, বুঝেছি। উচ্চ মাধ্যমিকে তোমার দারুণ রেজাল্ট হলো, আর আমার ওই সাদা মাটা। আমার চোখে জল দেখে সেদিন বলেছিলে, দূর পাগলি, বরের ভালো রেজাল্ট হলে বউয়ের ভালো রেজাল্ট না হলেও চলে। আমার বউকে আমি বাড়িতে সাজিয়ে রাখবো,
বাইরে কি চাকরি করতে পাঠাবো? কি হবে তাহলে এত ভালো রেজাল্ট হলে? তোমার মুখে বউ ডাক শুনে সেদিন নিজেকে যেন সত্যিকারের তোমার বউ ভেবে ফেলেছিলাম। যেদিন তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতায় চলে গেলে, সেদিন আমাদের স্টেশনে দেখা হয়েছিল। তোমাকে বলেছিলাম গ্রামের বউটাকে ভুলে যাবে না তো। তুমি দুষ্টু এসে পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে তাতে নিজের নাম লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলে, দুষ্মন্ত রাজা শকুন্তলাকে আংটি দিয়েছিল, আমি এই নোটটা দিয়ে গেলাম, ভালোবাসার চিহ্ন এটা, ভুলে গেলে নোটটা দেখাবে বলে কি হাসি হেসেছিলে তুমি। জানো, ওই নোটটা সযত্নে আজও আমার আলমারির মধ্যে রাখা। হয়তো ওটা কাউকে মনে করানোর জন্য আর কোনো দিন কাজে আসবে না। তুমি কলকাতা যাওয়ার পর সপ্তাহে 3 দিন তোমার ফোন আসতো আমাদের কমন ফ্রেন্ড তৃষ্ণার বাড়িতে, কারণ তখন তো আমাদের বাড়িতে ল্যান্ড ফোনও ছিল না। যে কবার তৃষ্ণার বাড়িতে ফোন ধরতে যেতাম, বুঝতাম ওর বাবা মা ভীষণ বিরক্ত হচ্ছে। যাই হোক, তোমার ফোন আসা ক্রমশ কমতে থাকলো, মাসে একবার, তারপর 6 মাসে একবার, শেষে আর এলো না। তোমার বাবা মাও এখান থেকে সোজা কলকাতায় ফ্ল্যাট কিনে চলে গেলেন, তাই গ্রামে আর তুমি ফিরলে না। তৃষ্ণার কাছে খোঁজ নিতাম কোনো ফোন তোমার আসে কি না। ও বলতো, না না, কোনো ফোন তোমার আসেনি। সে সময়টা যে কিভাবে কেটেছে আমার। কলেজে ভর্তি হয়েছিলাম ম্যাথ অনার্স নিয়ে, কিন্তু পড়ায় মন বসতো না, কারণ নিজের জীবনের অঙ্ক যে মিলল না। এখন ভাবি, তখন যদি ইন্টারনেট থাকতো, ফেসবুক থাকতো, কবেই তোমায় খুঁজে বের করে ফেলতাম। চোখের সামনে সব বন্ধুদের গ্রাম থেকে শহরে চলে যেতে দেখলাম, গেলাম না কেবল আমি। তৃষ্ণা কলেজের পর হায়ার স্টাডিজের জন্য কলকাতায় চলে গেল। ওর হাত ধরে বলেছিলাম, যদি তুই কোনোদিন ওকে খুঁজে পাস, বলিস ওর পাগলি বউটা আজও ওর অপেক্ষায়। তৃষ্ণাও ফেরেনি, যোগাযোগ রাখেনি। শুনেছিলাম ওর বিয়ের অনুষ্ঠানটাও কলকাতায় হয়েছিল। নিশীথ স্যারের মতো আমিও কোচিং সেন্টার খুললাম। কত ছাত্রছাত্রী এলো গেল। বাবা মা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। সদ্য ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, তাও আমার এক ছাত্রী খুলে দিয়েছে। সেখানে অনেক বন্ধুর সাথে আবার নতুন করে যোগাযোগ হলো, আর তারপর তোমাকেও খুঁজে পেলাম তাদেরই একজনের ফ্রেন্ড লিস্ট থেকে। তোমার প্রোফাইলে গিয়ে বুঝলাম তুমি আর তৃষ্ণা 18 বছর সংসার করছো সুদূর আমেরিকাতে। তোমাদের একটি 12 বছরের পুত্র সন্তানও রয়েছে, ঠিক তোমার মতো দেখতে। একটা সময় মনে হতো তোমার পাশে শুধু আমাকেই মানায়,
কিন্তু না গো, আজ দেখলাম তোমার সাথে তৃষ্ণাকে খুব ভালো মানিয়েছে, খুব ভালো। ছবিতে তো আমাদের সুখী দাম্পত্য দেখে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আজ নিশীথ স্যার আমার বাড়িতে এসেছেন। অনেক বয়স হয়েছে ওনার, কিন্তু আমার শারীরিক কুশল জানতে বাড়িতে এসেছিলেন। উনিও বলছেন, তোর মতো ভাগলি মেয়েকে আগে দেখিনি, সারাটা জীবন অপেক্ষাতে কাটিয়ে দিলি, বিয়ে করলি না। স্যার তো আর জানেন না, না আমার তো কবে বিয়ে হয়ে গেছে। সেই যে লাল কালির পেন দিয়ে একবার আমার সিঁথিতে লাল রঙে রাঙিয়ে দিয়ে একজন বলেছিল, তোমাকে সিঁদুর পরলে কেমন লাগে দেখছি। আমার কাছে তো সেটাই বিয়ে। আমার তো বিয়ে হয়ে গেছিল সেদিন। আমি তো চিরকাল তার পাগলি বউ। তুমি কবে আসবে বা আদৌ কোনোদিন আসবে এই গ্রামে কিনা জানি না, তবু এই চিঠিটা আমি নিশীথ স্যারের কাছে রেখে যাচ্ছি। যদি কোনোদিন আসো, স্যার তোমাকে এই চিঠিটা দেবে। আসলে ডাক্তারবাবুরা বলে দিয়েছে আমার হাতে আর মাত্র কয়েকটা দিন। মারণ রোগ আমার এই ভাঙা চোরা জীবন থেকে কয়েকটা দিন পরেই মুক্তি দিয়ে দেবে। তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা না হোক, কিছুর মনের কথা অন্তত বলে যায়। তোমরা ভালো থেকো গো। ওই গোলাপ আর ওই 20 টাকার নোটটা আপাতত থাক আমার কাছে। আমার চলে যাওয়ার পর আমার চিতার সাথে ওগুলোকেও জ্বালিয়ে দিতে বলেছি। এতে তোমার পাগলি বউ।